প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারীর কারণে তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রম থেকে আমরা দূরে আছি, কিন্তু আমরা আশা করি তোমরা সবাই তোমাদের খাতাপত্র এবং সেট নিয়ে বাড়িতে বসে নিয়মিত অনলাইনের শ্রেণী কার্যক্রমগুলো অর্থাৎ ক্লাস নেওয়াটা অনুসরণ করতেছো তোমরা, সে আশাবাদ ব্যক্ত করি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার আলোচনার ধারাবাহিকতা আমি জীবকোষ নিয়ে আলোচনা করব। এখানে মূলত বিশেষ করে আমি উদ্ভিদ কোষ এবং এর গঠন এই বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব। তবে আজকে এই কোষের আলোচনা আমাদের শুরু হবে, যেহেতু এই অধ্যায়টা বেশ বড় এবং অনেকগুলো আলোচনায় লাগবে, সেজন্য আজকে হয়তো অনেক দূর যেতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছ যে আমরা ইটের উপর ইট রেখে যেরকম একটা মিস্ত্রিরা বৃহৎ একটা দালান তৈরি করে, একটি প্রাসাদ তৈরি করে, একই রকম জীবদেহ অসংখ্য কোষ পরস্পর সন্নিবেশিত হয়ে সুবিন্যস্ত হয়ে একটি জীবদেহ অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি হয়। তবে এখানে বলে রাখি, পৃথিবীতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে, উদ্ভিদ বা প্রাণী আছে, যারা একটি মাত্র কোষের সমন্বয়ে তৈরি, একটি মাত্র কোষের সমন্বয়ে গঠিত, এবং ওই একটি কোষেই ওই জীবের সমস্ত কার্যাবলীগুলি সম্পাদিত হয়। তো আসো আজকে আমরা আমাদের পাঠের আলোচনার পাঠ শিরোনামটা আমরা একটা দেখে নিই। উদ্ভিদ কোষের গঠন, কোষ এবং কোষের গঠন। তোমরা খাতা লিখে নাও, তোমরা তোমাদের খাতা লিখে নাও কোষ এবং এর গঠন বা কোষের গঠন। তাহলে আমাদের আজকে আলোচনার শিরোনাম হলো কোষ এবং কোষের গঠন। শিক্ষার্থীবৃন্দ, একটি কোষ সাধারণত এত ছোট হয়, এই কোষগুলোকে এককভাবে চিহ্নিত করা বা এর কার্যাবলীগুলো অবলোকন করা, লক্ষ্য করা সহজসাধ্য হয় না। তবে কোনো কোনো ক্ষেত্রে যখন আমরা কোষের শ্রেণীবিন্যাস পড়ব, বৃহৎ আকারে কোষও হয়, যে সমস্ত কোষগুলো আমরা হাতে নিয়ে দেখতে পারি, হাতে নিয়েও ধরতে পারি, যেমন বিভিন্ন প্রকার প্রাণীর ডিম, পশু পাখির ডিম, মাছের ডিম, এগুলো কিন্তু একটি কোষ। এবং আমাদের প্রাত্যহিক জীবনে যে পুষ্টি উপাদান যোগায় হাঁস মুরগির ডিম, এগুলো কিন্তু একটি কোষের উদাহরণ। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা মূলত উদ্ভিদ কোষের গঠন নিয়েই আলোচনা করব, সেই জন্য ব্যাপকভাবে প্রাণী কোষের দিকে আমরা আলোচনা যাব না। উদ্ভিদ কোষের ভিতরেই মোটামুটি আমরা সীমাবদ্ধ থাকব। আমরা
একটি কোষে যদি তুমি প্রথমত যদি সামান্য একটু আমি ইতিহাস আলোকপাত করি, তোমরা জানো যে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক তিনি তার তৈরি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যখন একটি বোতলের ছিপি কেটে সেকশন করি তিনি দেখতেছিলেন, তখন লক্ষ্য করলেন যে এর ভিতর কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, খালি জায়গা দেখা যাচ্ছে। ওই খালি জায়গা বা ফাঁকা জায়গাগুলোকেই তখন তিনি সেল হিসাবে অবহিত করলেন। শব্দটা হলো সেল, CELL, সেল। এবং এই শব্দটাকেই বর্তমানে আমরা বাংলা পরিভাষা কোষ হিসাবে ব্যবহার করি। তাহলে একটি কোষের আমরা কি সংজ্ঞা নির্ধারণ করব? একটি কোষের আমরা সহজভাবে বলতে পারি যে জীব দেহের গঠন এবং কার্যের যে একক। আমি কি বললাম কথাটা আবার খেয়াল করো। জীব দেহের গঠন এবং কার্যের একক। সংক্ষেপে আমরা এই জিনিসটাকে, এই সংজ্ঞাটাকে কোষের সংজ্ঞা হিসেবে ধরতে পারি। অর্থাৎ যে গঠনটি বা যে এককটি জীবদেহ গঠন করে এবং সেখানে সমস্ত কার্যকরীগুলো সম্পাদিত হয়। তাহলে আমরা এটাকে সংক্ষেপে বলি জীবদেহের গঠন এবং কার্যের একককে কোষ বলে। আরো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে কোষের সংজ্ঞা নির্ধারণ করেছেন, কোষের সংজ্ঞা দিয়েছেন। সেগুলা বিস্তারিত আমরা বইতে অন্যান্য সেগুলো আমরা দেখে নেব। আর অনেকগুলো সুন্দর সুন্দর সংজ্ঞা আছে। যে সংজ্ঞাটা তোমাদের ভালো লাগে, যেটা তোমাদের সহজসাধ্য মনে হয়, সেই সংজ্ঞাটাই তোমরা গ্রহণ করতে পারো, সেটাকে কোষের সংজ্ঞা হিসেবে নিতে পারো। এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে ছোট্ট যে এককটা, জীবদেহের গঠনকারী যে ছোট্ট একক, এই এককটির ভিতরে আসলে কি কি জিনিস থাকে, যে একটা কোষের ভিতরে যে এমন কি জিনিস, কি বিষয়বস্তু সেখানে আছে, বা কি জিনিস দিয়ে সেটা তৈরি, যেটা একটা দেহে, একটা জীবের সমস্ত কার্যের একক হতে পারে, সমস্ত কার্যগুলি সেখানে সম্পাদিত হতে পারে। এই জিনিসটি দেখার আগে যদি আমি তোমাদেরকে আর একটু উল্টো ভাবে বলি, অর্থাৎ একটি কোষের ভিতর একটি জীবের জীবন ধারণের জন্য কি নেই, যেটা তুমি জিজ্ঞাসা করবে সেই বিষয়টি আছে, সেই জিনিসগুলো সেখানে আছে। তারপরও আমরা সংক্ষেপে একটা কোষের গঠন একটা যদি ছক আকারে দেখিনি, ধরি এটা একটি কোষ, একটি উদ্ভিদ কোষ। তাহলে এর ভিতর প্রথমত কি কি জিনিস থাকতে পারে? একটা হলো কোষ প্রাচীর, প্রথমত কোষ প্রাচীর, আর
থাকতে পারে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে যদি আমরা আবার ভাগ করে নিই তাহলে দেখব এখানে কিছু নির্জীব বস্তু আছে, অর্থাৎ জড় বস্তু আছে, কিছু জড় বস্তু বা নির্জীব পদার্থ, নির্জীব বস্তু সেটাকে বলতে পারো। আর অনেকগুলো সজীব বস্তু, সজীব পদার্থ বা বস্তু, বা আমরা এগুলাকে কোষ অঙ্গাণু বলতে পারি। কোষ অঙ্গাণু, এগুলাকে আমরা কোষ অঙ্গাণু বলতে পারি। এখন যদি জড় বস্তুর দিকে তুমি তাকাও, সেখানে কি কি জড় বস্তু আছে। জড় বস্তুর ভিতর এখানে থাকতে পারে বিভিন্ন ধরনের সঞ্চিত পদার্থ, যেগুলা উদ্ভিদ কোষে সঞ্চিত থাকে। সঞ্চিত পদার্থ কি কি সঞ্চিত পদার্থ থাকে খেয়াল করো। এখানে শর্করা, প্রোটিন বা আমিষ, লিপিড, ইত্যাদি সঞ্চিত পদার্থ থাকে। এরপর যদি আমরা দেখি যে বিভিন্ন ধরনের নিঃসৃত পদার্থ থাকে, বিভিন্ন ধরনের নিঃসৃত পদার্থ, নিঃসৃত পদার্থ এর ভিতর থাকে হলো যেমন বিভিন্ন ধরনের পিগমেন্ট, তারপর থাকতে পারে বিভিন্ন ধরনের এনজাইম এবং নেকটার। বিভিন্ন ধরনের এনজাইম এবং নেকটার। সঞ্চিত পদার্থ থাকতে পারে, নিঃসৃত পদার্থ থাকতে পারে এবং বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ। আমি আবার বলতেছি শিক্ষার্থীবৃন্দ, এটা হলো একটি উদ্ভিদ কোষে কি কি ধরনের বিষয় মানে জিনিস সেখানে থাকতে পারে, বস্তু থাকতে পারে। এখানে আসলে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, এর ভিতর যেমন উল্লেখযোগ্য হলো রেজিন, টেনিন, বিভিন্ন ধরনের ঘাম, লেটেক্স,
ইত্যাদি তোমরা বইতে দেখে নিও আরো। ইত্যাদি ধরনের বর্জ্য পদার্থগুলো একটি কোষে থাকতে পারে। দেখো শিক্ষার্থীবৃন্দ, খুব মজার ব্যাপার যে একটি কোষ এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একটি কোষ এত ছোট, অথচ এর ভিতর এত সব বিষয়বস্তু রয়েছে, এত সব জিনিস থেকে গেছে। এখন সজীব বস্তু তো আমরা এখন লিখিয়ে নিই। আসলে এখন আমরা যদি সজীব বস্তুগুলো কি কি সজীব বস্তু থাকে বা কোষ অঙ্গাণুগুলো থাকে সেটি আমরা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এটা আমি মুছে ফেলতেছি, যেহেতু জায়গার একটু স্বল্পতা রয়েছে, এটা মুছে ফেলতেছি। এখন আসো যে সজীব বস্তুর মধ্যে বা কি কি কোষ অঙ্গাণু আছে। সজীব বস্তু, সজীব বস্তুর মধ্যে এখান থেকে যদি আমি লিখি, প্রথমেই বলতে হয় প্লাস্টিড, প্লাস্টিড, প্লাস্টিড। তারপর থাকতে পারে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তারপর নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তারপর হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক, প্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর থাকতে পারে রাইবোজোম, রাইবোজোম, তোমরা লিখে দাও রাইবোজোম। তারপর লাইসোজোম, লাইসোজোম। তারপরে থাকতে পারে মাইক্রোটিউবুলস, মাইক্রো, মাইক্রো টিউবিউলস, মাইক্রোটিউবুলস। এবং আরো থাকতে পারে পারক্সিজম, গোলগি বস্তু। আরেকটি উল্লেখযোগ্য অঙ্গাণু হলো গোলগি বস্তু, গোলগি বস্তু ইত্যাদি। এই সমস্ত ইত্যাদি, এই যে সজীব বস্তুগুলো বললাম, এর বাইরেও আরো আছে মাইটোকন্ড্রিয়া। আমরা এখানে মূলত প্রধানত বা উল্লেখযোগ্য যে সমস্ত কোষাঙ্গাণুগুলো সেগুলোই মাত্র উল্লেখ করলাম, যেমন প্লাস্টিড, আমি আবার বলছি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, রাইবোজোম, লাইসোজোম, মাইক্রোটিউবুলস, গোলগি বস্তু এবং ইত্যাদি। আরো আরো সজীব বস্তু আছে। তো প্রিয় বন্ধুরা, শিক্ষার্থীবৃন্দ, যে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব না। মূলত আমরা তিনটা অঙ্গাণু নিয়ে পরবর্তীতে আলোচনা করব। প্রথমত হলো প্লাস্টিড, প্লাস্টিড যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস। এই তিনটার গঠন নিয়ে আমরা আলোচনা করব। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের যে কোষ প্রাচীরের পরে যে একটা অঙ্গাণু থাকে বা কোষ প্রাচীরের গঠন, প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের গঠন, মূলত এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আশা করি আজকে তোমরা একটি উদ্ভিদ কোষ বা একটি প্রাণী কোষ, দুই চারটি ব্যতিক্রম ছাড়া মোটামুটি প্রায় একই গঠনের দিক থেকে কিছু ব্যতিক্রম তো আছেই,
তো একটি কোষের যে সার্বিক গঠনটা কেমন, একটি কোষের কি কি বস্তু থাকে, কি কি জিনিসগুলো থাকে, এই বিষয়টি আমি তোমাদের মূলত সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, আলোকপাত করলাম। আমি আশা করি যে তোমাদের এই বিষয়ে একটু স্পষ্ট ধারণা হয়েছে। আমি আশা করি তোমরা আমার কথার সাথে আমার ক্লাসগুলো আলোচনাটা বাড়িতে তোমরা আরও ধারাবাহিকভাবে দেখবে এবং তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখবে এবং এই অনুসারে আগাবে। তাহলে তোমাদের কাছে বিষয়বস্তুগুলো সহজ হবে এবং তোমাদের কাছে আকর্ষণীয় হবে। তা আমরা আগামী ক্লাসে যে নিউক্লিয়াসের গঠন, এই নিউক্লিয়াসের একটি উদ্ভিদ কোষের বা একটা প্রাণী কোষের নিউক্লিয়াসটি কী এবং এর গঠন কেমন, এটার প্রয়োজন কেন, এবং প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া, যতটুকু সময় পেলে আমরা নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে যেহেতু সময় আর নেই, আমাদের আলোচনার আর সুযোগ নেই, এই জন্য শুধুমাত্র তোমাদেরকে একটি কোষ কি, কোষের গঠন কীরকম হয় এবং এর কি কি অঙ্গাণুগুলো থাকে, একটি কোষের বিষয় কি কি জিনিস দিয়ে তৈরি, এই বিষয়ে আমরা তোমাদেরকে স্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আগামী ক্লাসে আবার তোমাদেরকে আমি নিউক্লিয়াসের গঠন, প্লাস্টিডের গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন এই বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সেই ক্লাস দেখার এবং গ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করি আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।